আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আপনাদের সামনে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন। এই অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করব, যেটি এসেছিল আপনাদের ঢাকা বোর্ড 2025 সালে। এই অধ্যায় থেকে আমাদের দুইটি সৃজনশীল প্রশ্ন ঢাকা বোর্ডে এসেছিল 2025 সালে। আজকে আমরা প্রথম সৃজনশীল প্রশ্নটি আপনাদেরকে সমাধান করে দেব এবং দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটি আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে সমাধান করে দেব। দেখেন, এই অধ্যায় থেকে আমাদের যৌথ মূলধনী কোম্পানির অধ্যায় অর্থাৎ শেয়ার ইস্যু বললে আমরা অনেকে এটিকে চিনে থাকি। এই অধ্যায় থেকে আমাদের 5 নম্বরে সাধারণত সৃজনশীল প্রশ্ন এসে থাকে। তো আপনাদের এখন যারা 26 সালে পরীক্ষা দিবেন তাদের একটি সৃজনশীল প্রশ্ন এই অধ্যায় থেকে অবশ্যই থাকবে। তো এই অধ্যায়ের অঙ্কগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটু ভালোভাবে মনোযোগ সহকারে এগুলো কি করবেন, বোঝার জন্য চেষ্টা করবেন। এখন আমি আপনাদের সামনে ঢাকা বোর্ড 2025 সালে 5 নাম্বার যে সৃজনশীল প্রশ্ন এসেছিল অর্থাৎ হিরন কোম্পানি লিমিটেডের এই প্রশ্নটি পড়ব এবং প্রশ্নটি স্ক্রিনে দিয়ে দেব। সকলে মনোযোগ সহকারে প্রশ্নটি একটু বোঝার জন্য চেষ্টা করবেন। দেখেন, এখানে আমাদেরকে বলছে হিরন কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 50,000 শেয়ারে বিভক্ত 5 লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানি এর 40,000 শেয়ার 10% অধিহারে বাজারে বিক্রি করার জন্য বিবরণপত্র ইস্যু করে 50,000 শেয়ারের আবেদন পাওয়া যায়। এরপরে বলছে ইস্যুকৃত শেয়ারগুলো যথাসময়ে বিলি করা হয় এবং অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীদেরকে ফেরত দেওয়া হয়। কোম্পানি শেয়ার প্রতি 0.60 টাকা করে ব্যাংক চার্জ প্রদান করে। ক নম্বর আপনাকে বলছে শেয়ার প্রতি অধিহার ও মোট অধিহারের পরিমাণ নির্ণয় করো। খ নম্বরে বলছে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও, ব্র্যাকেটে বলছে ব্যাখ্যা ব্যতীত। গ নম্বরে বলছে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা। এই ছিল প্রশ্নের ধরন। আমি এখন আপনাদেরকে কি করব, ক খ গ তিনটি কি করব, সমাধান করে দেব। তো দেখেন, এখানে আমাদেরকে ক নম্বরে বলছে শেয়ার প্রতি অধিহার এবং মোট শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় করতে বলছে। তো আগে আমরা শেয়ার প্রতি অধিহারটা বের করে নেব। তো আপনারা এখানে লিখে নেবেন, এখানে দুইটা জিনিস আপনাদেরকে বের করতে বলছে। শেয়ার প্রতি অধিহার, শেয়ার প্রতি অধিহার আপনারা যেভাবে বের করবেন শর্টকাটে বের করে নিতে পারেন। আপনারা এখানে লিখবেন কোম্পানি নিবন্ধনের সময় প্রতিটি শেয়ারের মূল্য কত ছিল, এটি ভালো করে খেয়াল করেন। যদি কখনো শেয়ার প্রতি অধিহার অথবা শেয়ার প্রতি অবহার বের করতে বলে, তাহলে আপনারা দেখবেন কোম্পানি নিবন্ধনের সময় প্রত্যেকটা শেয়ারের মূল্য কত ছিল তা দ্বারা আপনারা এখানে কি করবেন, গুণ করবেন। আপনারা এখানে লিখতে পারেন যে শেয়ার প্রতি মূল্য গুণ শেয়ার প্রতি অধিহারের হার, এই কথাটা লিখে নিতে পারেন। তা আমরা এখানে ডাইরেক্ট সরাসরি লিখে দিতে পারি যে 10 টাকা করে কোম্পানি নিবন্ধন হয় আর প্রত্যেকটা শেয়ারে কোম্পানি 10% অধিহার দেয়। এখানে বলছে, দেখেন বলছে 40,000 শেয়ার 10% অধিহারে বাজারে বিক্রি করার জন্য বিবরণপত্র ইস্যু করে। তাহলে আমাদের এখানে আসবে 1 টাকা, অর্থাৎ আপনারা যদি এখানে 10 টাকার উপরে 10% ক্যালকুলেশন করেন তাহলে দেখবেন যে 1 টাকা এখানে চলে আসবে। এরপর আপনাকে বের করতে বলছে মোট শেয়ার অধিহারের পরিমাণ। তো আমরা এখানে লিখে নিব মোট, এখানে লিখে নেবেন আপনি মোট শেয়ার অধিহার। মোট শেয়ার অধিহার বলতে বোঝানো হচ্ছে কোম্পানি যতগুলো শেয়ার জনসাধারণ নিকট বিলি করবে প্রত্যেকটা শেয়ারে সে কত টাকা করে অধিহার দিয়েছে সেটা আমাদেরকে এখানে অর্থাৎ মোটটা বের করতে বলছে। আমরা তো একটু আগে দেখেছি কোম্পানি 40,000 শেয়ার ইস্যু করছে, প্রত্যেকটা শেয়ারে 1 টাকা করে অধিহার দিয়েছে, এটা আমরা এখানে বের করে নিছি। এখন আমাদের 40,000 শেয়ার যেটা ইস্যু করছে এটা থেকে কোম্পানি বিলি করবে কতগুলো শেয়ার সেটার উপর আমরা অধিহার বের করব। অনেকে যে ভুলটি করে সেটা হচ্ছে ইস্যুকৃত শেয়ার উপরে সে এখানে অধিহারটা বের করেন না, এখানে হবে আপনার বিলিকৃত শেয়ার। দেখেন আমি এখানে লিখে দিচ্ছি আপনাদেরকে, বিলিকৃত শেয়ার, বিলিকৃত শেয়ার গুণ করবেন আপনি শেয়ার প্রতি অধিহার। এই যে কথাটা আছে এই কথাটা জাস্ট এখানে লিখে নেবেন যে শেয়ার প্রতি অধিহার দ্বারা। তো আমাদের এখানে শেয়ার প্রতি অধিহার ছিল কত, 1 টাকা, সেজন্য আমরা এখানে 1 লিখে দিছি। আর এখানে লিখবো বিলিকৃত শেয়ার কত। দেখেন কোম্পানি 40,000 শেয়ার ইস্যু করে, কত হাজার শেয়ার ইস্যু করে, কোম্পানি ইস্যু করে 40,000 শেয়ার। আর সেখান থেকে কোম্পানি আবেদন পায় কত হাজার শেয়ারের, কোম্পানি আবেদন পায় 50,000 শেয়ারের। কত হাজার শেয়ারের, 50,000 শেয়ার। তাহলে 50,000 শেয়ার কি কোম্পানি কখনো বিলি করতে পারবে না,
নিয়ম হচ্ছে কোম্পানি যতগুলো শেয়ার ইস্যু করবে ততগুলো শেয়ারে সে বিলি করতে পারবে। সেজন্য আমাদের বিলিকৃত শেয়ার এবং ইস্যুকৃত শেয়ার দুইটাই সেম হয়। সেজন্য অনেকে ইস্যুকৃত এখানে লিখে ফেলে। তবে আপনারা বিলিকৃত কথাটা লিখবেন। এটাই হচ্ছে সবচেয়ে যুক্তিযুক্ত। তো আমরা এখানে লিখে নিব ১ টাকা। এরপরে আমাদের এখানে আসবে ৪০,০০০ টাকা। দেখেন শেয়ারকে আমরা টাকায় কনভার্ট করে ফেলছি। তাহলে আমাদের মোট শেয়ার অধিহারের পরিমাণ হচ্ছে ৪০,০০০ টাকা আর শেয়ার প্রতি অধিহার হচ্ছে আমাদের ১ টাকা। সেম কাজটা অবহারের ক্ষেত্রেও। তো আশা করি আপনারা ক নাম্বারটি বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে খ নাম্বারটি বুঝিয়ে দিব। এখানে ক নাম্বার বলছে প্রয়োজনীয় জাবেদা দাখিলে দিতে। তো আমরা জানি শেয়ার ইস্যুর ক্ষেত্রে আমাদেরকে মূলত ৩টি জাবেদা বেশি দিতে হয়। একটি জাবেদা হচ্ছে শেয়ার আবেদনের জাবেদা, ২ নম্বর জাবেদা হচ্ছে শেয়ার আবেদন অর্থ মূলধনে স্থানান্তরের জাবেদা, ৩ নম্বর জাবেদা হচ্ছে অতিরিক্ত আবেদন অর্থ ফেরতের জাবেদা। এর বাইরে গিয়ে আমাদেরকে আরো ৩টি জাবেদা দিতে হয়। সেটি হচ্ছে যখন আমরা কখনো যদি আমরা শেয়ারের মাধ্যমে জমি বা স্থায়ী সম্পত্তি ক্রয় করি, এরপরে আমরা কখনোই অবলেখকের কমিশন যদি থাকে সেটার জন্য জাবেদা দিতে হবে, বা প্রাথমিক খরচ, ব্যাংক চার্জ এগুলো যদি থাকে তাহলে এদের জন্য এক একটি জাবেদা দিতে হয়। তো এই জাবেদাগুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে। সেজন্য আমরা বেসিক ক্লাস আগে অলরেডি করে দিছি। তো আপনারা অবশ্যই কি করবেন, এখানে এগুলো বোঝার আগে অবশ্যই আপনারা বেসিক ক্লাসগুলো একটু করে নেবেন। তো দেখেন আমাদের এখানে প্রথম জাবেদা হচ্ছে কি, যে শেয়ার আবেদনের জাবেদা। তো আমরা শেয়ার আবেদনের জাবেদা এখানে কিভাবে দিব, ভালো করে একটা জিনিস মনে রাখেন। শেয়ার ইস্যুর অধ্যায়ের ক্ষেত্রে যখনই আমরা জাবেদা দিতে যাব তখন কখনোই আমরা নগদান হিসাব কথাটা আনবো না, কারণ এখানে সকল লেনদেন ব্যাংকের মাধ্যমে হয়। তো আমরা এখানে লিখে নিব ব্যাংক হিসাব। শেয়ার আবেদন যখন পাবো তখন আমাদের জাবেদা যেটি হবে সেটি হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট। আর এখানে একটা জিনিস লিখে নেবেন সেটা হচ্ছে শেয়ার আবেদন হিসাব হচ্ছে ক্রেডিট। ভালো করে বুঝেন যে শেয়ার আবেদনের জাবেদা হচ্ছে কি, শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। কেন ব্যাংক হিসাব এখানে ডেবিট হয়েছে, কারণ জনগণ যখন শেয়ারগুলোর জন্য আবেদন করছে তখন তাদের টাকাটা আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে, যার কারণে ব্যাংকের সম্পদ বৃদ্ধি পাবে। অন্যদিকে তারা যেহেতু আবেদন করছে, এখন আবেদন অর্থ আমার ব্যাংকে জমা হয়েছে ঠিকই, কিন্তু আমি এখনো যেহেতু তাদেরকে শেয়ারগুলো বুঝিয়ে দিই নাই, তার মানে এখন আমার জন্য এটি কি হয়ে যাবে, দায়ী হয়ে যাবে। সেজন্য শেয়ার আবেদন হিসাব এখন আমার জন্য সাময়িকভাবে দায়ী আছে। তাহলে দেখেন ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এখন দেখেন শেয়ার আবেদনের জাবেদে আপনি কত টাকা নিয়ে আসবেন ডেবিট ক্রেডিটে, যতগুলো শেয়ারের আবেদন পাবেন। আজকের অঙ্কে আমরা ৪০,০০০ শেয়ার ইস্যু করছি, ৫০,০০০ শেয়ারের আবেদন পেয়েছি। তো আমরা এখানে লিখে নিব ৫০,০০০ শেয়ার। এখন গুণ করবেন আপনি কত দ্বারা, ভালো করে বুঝেন। আপনি যখন নিবন্ধন হয়েছিলেন, অর্থাৎ হিরন কোম্পানি লিমিটেড যখন নিবন্ধন হয়েছিল তখন প্রত্যেকটা শেয়ারের মূল্য ছিল কত, ১০ টাকা। যখন তারা বাজারগুলো শেয়ারে ইস্যু করেছিল তখন এক একটা শেয়ারে তারা ১ টাকা অধিহার করে। এবার আসেন অধিহার মানে কি, অধিহার মানে হচ্ছে বেশি দামে শেয়ার ইস্যু করা। তো সেজন্য আমরা কি করব, এই ১ টাকাকে ১০ টাকার সাথে যোগ করে ফেলবো। তাহলে কোম্পানি যখন বাজারে শেয়ার ইস্যু করে তখন তারা ১১ টাকা করে ইস্যু করে। আর আমি যদি ১১ টাকা করে ইস্যু করি তাহলে অবশ্যই আমি ১১ টাকা করে আবেদন পাবো। সেজন্য আমরা ৫০,০০০ শেয়ারে আবেদন পাবো ১১ টাকা করে। তো আমরা এখানে কি করব, গুণ করে ফেলবো। তো গুণ করে ফেললে আমাদের এখানে আসবে ৫,৫০,০০০ টাকা। এটি ডেবিট দিকে বসিয়ে দেব এবং ক্রেডিট দিকে বসিয়ে দেব। দেখেন আশা করি আপনারা এখানে প্রথম জাবেদাটি বুঝতে পারছেন। এখন এই যে আমি শেয়ার আবেদন পেয়েছি, এই আবেদন অর্থ এখন আমি মূলধনে স্থানান্তর করব। তো শেয়ার আবেদন অর্থ মূলধনে স্থানান্তরের জাবেদা কি হবে, দেখেন এখানে আপনি লিখবেন শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ডেবিট, তারপরে লিখে নেবেন আপনি শেয়ার অধিহার। যেহেতু অধিহার আছে সেজন্য আমরা এখানে লিখে নিব শেয়ার অধিহার। শেয়ার অধিহার হিসাবকে লিখে নিব আমরা কোন পাশে, এখানে শেয়ার অধিহার হিসাবকে লিখে নিব আমরা এখানে ক্রেডিট পাশে, কারণ অধিহার মানে হচ্ছে বেশি, এটা আমার জন্য মূলধন জাতীয় প্রাপ্তি, এটি অবশ্যই কোন দিকে যাবে, ক্রেডিট পাশে চলে যাবে। এরপর আপনি এখানে লিখে নেবেন শেয়ার মূলধন, শেয়ার মূলধন। তো শেয়ার মূলধন হিসাবকে আমরা এখানে লিখে নিব
ক্রেডিট পাশে, কারণ মূলধন সবসময় ক্রেডিট পাশে যায়। ভালো করে বুঝেন, শেয়ার আবেদন অর্থ স্থানান্তরের যে আবেদন হচ্ছে শেয়ার আবেদন হিসাব ডেবিট। কেন ডেবিট? ওই যে আমি যখন আবেদনের সময় টাকাগুলো নিয়েছি, এখন আমি মূলধনে স্থানান্তর করব। তো কোম্পানি মূলধনে স্থানান্তর করবে কখন? যখন শেয়ারগুলো বুঝিয়ে দিবে। আর শেয়ার যদি বুঝিয়ে দেয় তাহলে তার দায়ের পরিমাণ কমে যাবে। আর মূলধনে স্থানান্তর করার মাধ্যমে মূলধনের পরিমাণ বাড়বে। আর এখানে ১ টাকা করে যেহেতু আমি বেশি নিয়েছি, তার মানে এটা আমার মূলধনের পরিমাণকে বাড়াবে। এটা মূলধন জাতীয় প্রাপ্তি হিসেবে ক্রেডিট পাশে চলে যাবে। এখন দেখেন, যখনই আপনার মূলধনে স্থানান্তর করব, তখন এখানে শেয়ার অধিহার অথবা অবহার যেটাই থাক না কেন তার টাকাটা আমরা আগে এখানে বের করে নেব। তো কোম্পানি যখন বাজারে শেয়ার ইস্যু করেছিল, তখন কত হাজার শেয়ার ইস্যু করেছিল? সে ৪০,০০০ শেয়ার ইস্যু করেছিল। দেখেন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝেন। কোম্পানি ইস্যু করেছিল কত? ৪০,০০০ শেয়ার, আবেদন পেয়েছিল ৫০,০০০ শেয়ারের। তাহলে কি কোম্পানি ৫০,০০০ শেয়ার জনগণকে বুঝিয়ে দিতে পারবে? না, কারণ কোম্পানি ৪০,০০০ শেয়ার ইস্যু করেছে। আর কোম্পানি যতগুলো শেয়ার ইস্যু করবে ততগুলো শেয়ারের অর্থই মূলধনে স্থানান্তর করবে। তার মানে দ্বিতীয় জাবেদার ক্ষেত্রে অর্থাৎ মূলধনে স্থানান্তরের ক্ষেত্রে কোম্পানি যতগুলো ইস্যু করবে ততগুলো শেয়ার অর্থ সে বুঝিয়ে দিতে পারবে, আর ততগুলো শেয়ারের অর্থই আমরা মূলধনে স্থানান্তর করব। তার মানে ৪০,০০০ শেয়ারের অর্থ এখন আমরা মূলধনে স্থানান্তর করব। প্রত্যেকটা শেয়ারে সে অধিহার দিয়েছিল ১ টাকা, সেজন্য আমরা ১ দ্বারা গুণ করব। তাহলে আমাদের এখানে আসবে ৪০,০০০ টাকা। এরপরে দেখেন কোম্পানি কি করছে? কোম্পানি ৪০,০০০ শেয়ার অর্থ যেহেতু মূলধনে স্থানান্তর করব, আর শেয়ার মূলধনের অর্থ এখন কত টাকা আসবে এখানে? দেখেন আমি তো এখানে ১ টাকা অধিহার করে ফেলছি। তো দেখেন ১ টাকা অধিহার করার পরে দেখেন আমি এখানে ১১ টাকা থেকে এখন যদি ১ টাকা যেহেতু এখানে বের করে ফেলছি, দেখেন অধিহারটা বের করে ফেলছি, তাহলে অবশিষ্ট আছে কত? ১০ টাকা। সেজন্য আমরা এখানে মূলধন বের করার সময় ১০ দ্বারা গুণ করে ফেলব। ভালো করে এই জিনিসটা মনে রাখবেন। আমি তো এখানে ১১ টাকা করে এক একটা শেয়ারের মূল্য, তো ১ টাকা এখানে ভিতরে কিন্তু অধিহার আছে। ১১ টাকার ভিতরে ১ টাকা অধিহার আছে। তো এই অধিহারের টাকাটা বের করে ফেলছি ১ টাকা। তাহলে ১ টাকা যদি বের করে ফেলি অবশিষ্ট আছে কত? ১০। সেজন্য এই ১০ দ্বারা আমরা এখানে ৪০,০০০ কে পরবর্তীতে মূলধন বের করার জন্য গুণ করব। তাহলে আমাদের এখানে আসবে ৪ লক্ষ টাকা। এই ৪ লক্ষ টাকাকে আমরা কি করব? এখানে এই দুইটিকে যোগ করলে আমাদের ডেবিট পাশের টাকা চলে আসবে ৪,৪০,০০০ টাকা। আশা করি আপনারা এতটুকু জাবেদা বুঝতে পারছেন। এই কাজটা বুঝলে আপনাদের জন্য এই অঙ্কটি সহজ। এখন আসেন, আমি একটু আগে এখানে বললাম সেটি হচ্ছে যে কোম্পানি এখানে ইস্যু করেছিল কত হাজার শেয়ার? কোম্পানি ইস্যু করেছিল ৪০,০০০ শেয়ার, কিন্তু সে আবেদন পাইছে কত? আবেদন পায় ৫০,০০০ শেয়ার। তাহলে সে অতিরিক্ত আবেদন পায় কত? ১০,০০০ শেয়ারে। এই যে ১০,০০০ শেয়ারে অতিরিক্ত আবেদন পায়, এই অতিরিক্ত আবেদনের টাকা কি সে জনগণকে বুঝিয়ে, অর্থাৎ এই শেয়ারগুলো কি সে জনগণকে বুঝিয়ে দিতে পারবে? না। সেজন্যই কি করবে কোম্পানি? এই কোম্পানি অতিরিক্ত শেয়ারগুলো ফেরত দেবে। কোম্পানি যখন আবেদন পেয়েছিল তখন জাবেদা দিয়েছিল ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। যখন সে ফেরত দিয়ে দিবে তখন এই জাবেদাটাকে জাস্ট বিপরীত করে ফেলবেন। তো আমরা এখানে লিখে নিব শেয়ার আবেদন হিসাব ডেবিট হিসাব ক্রেডিট। তো দেখেন ১০,০০০ শেয়ার কোম্পানি ফেরত দিবে। কত টাকা করে ফেরত দিবে? ১১ টাকা করে। কারণ জনগণ থেকে ১১ টাকা করে আমি নিয়েছি আবেদনের সময়। তাহলে ১১ টাকা করে ফেরত দিতে হবে। কারণ আমি তাদেরকে ১০,০০০ শেয়ার বুঝিয়ে দিতে পারবো না। তাহলে আমাদের এখানে আসবে ১,১০,০০০ টাকা। এই ১,১০,০০০ টাকা ডেবিট পাশ, ক্রেডিট পাশে আমরা এখানে লিখে নিব। দেখেন আমাদের কিন্তু মূল ৩টি জাবেদা শেষ। এরপর আমাদেরকে দেখতে হবে কোম্পানি কোনো অবলেখকে চার্জ বা ব্যাংক চার্জ আসছে কিনা। আমাদের আজকের অঙ্কে কিন্তু কোম্পানি শেয়ার প্রতি ০.৬০ টাকা করে ব্যাংক চার্জ প্রদান করে। অর্থাৎ ব্যাংকে যে আমার হয়ে এই কাজগুলো করতেছে তাদের জন্য আমি কি করব? তাদেরকে একটি চার্জ দিব। তাহলে আমাদের এখানে আসবে কি? ব্যাংক চার্জ হিসাব ডেবিট। এটা আমার জন্য ব্যয়, অর্থাৎ প্রতিষ্ঠানের জন্য এটি ব্যয়। ব্যাংক চার্জ হিসাব হবে কি? ডেবিট। আর এখানে হবে আমাদের, যেহেতু ব্যাংকের থেকে টাকা চলে যাবে সেজন্য আমরা এখানে লিখে নিব ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ এটা আমার সম্পদের পরিমাণকে কমিয়ে দিবে। তাহলে আমাদের এখানে দেখেন কোম্পানি বলছে শেয়ার প্রতি এত টাকা করে দেয়। তাহলে কোম্পানি এখানে কত হাজার শেয়ার বিলি করে? ৪০,০০০ শেয়ার বিলি করে। কোম্পানি যতগুলো শেয়ার বিলি করবে ততগুলো শেয়ারের জন্য সে চার্জ দিবে। সে কিন্তু আবেদনের জন্য চার্জ দিবে না। তাহলে আমাদের এখানে ৪০,০০০ আমরা কি করব? গুণ করব ০.৬০ টাকা দ্বারা। তাহলে আমাদের এখানে আসবে ২৪,০০০ টাকা। তো আমরা ডেবিট দিকে ২৪,০০০ টাকা লিখে নিব, ক্রেডিট পাশে ২৪,০০০ টাকা লিখে নিব। এটি ছিল আমাদের মূলত জাবেদা। এখন আসেন আর্থিক অবস্থার বিবরণী যখন করতে যাবেন
তখন আপনাদেরকে ব্যাংকের একটি উদ্বৃত্ত বের করতে হবে। তো ব্যাংকের এখানে ডেবিট পাশে কি আছে? এই যে ডেবিট পাশে টাকা আছে 5,50,000 টাকা, আর সে টাকা থেকে আপনারা কি করবেন, ব্যাংক এখানে কোন দিকে আছে? ক্রেডিট পাশে, এখানে ক্রেডিট পাশে আছে। তাহলে ডেবিট আর ক্রেডিটে যদি না মিলে তাহলে আপনারা যোগ বিয়োগ করে কি করবেন, এখানে উদ্বৃত্তটা বের করে নেবেন। তো এখন আমি আপনাদেরকে গ নাম্বারটি বুঝিয়ে দেবো। এখানে দেখেন গ নাম্বার বলছে কোম্পানি আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তো আমরা জানি শেয়ার ইস্যুর ক্ষেত্রে আমাদের আর্থিক অবস্থার বিবরণী কিভাবে তৈরি করতে হয়। আমরা সকলে জানি যে আর্থিক অবস্থার বিবরণীতে আমাদের হচ্ছে কি, সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা শর্ত, সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা শর্ত, এটি বের করতে হয়। তো আমাদের এখানে প্রথমে আসবে সম্পদ সমূহ, সেজন্য আমরা এখানে লিখে নিব সম্পদ সমূহ। তো সম্পদ সমূহ লেখার পরে আমরা জানি সম্পদের ভিতরে আমাদের এখানে আসবে স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, তারপর হচ্ছে আমাদের অসমন্বিত ব্যয়, এগুলো। আজকের অঙ্কে কোনো আমাদের স্থায়ী সম্পত্তি, জমি, আসবাবপত্র, কলকবজা বা কোনো কম্পিউটার শেয়ারের মাধ্যমে ক্রয়, এগুলো কোনো কিছুই নেই। সেজন্য আমাদের এখানে সম্পদের যে দ্বিতীয়টি জিনিস আছে সেটি হচ্ছে চলতি সম্পদ, সেটি আমাদের এখানে চলে আসবে। চলতি সম্পদ কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে থাকে, এটা অবশ্যই থাকবে, সেটি হচ্ছে আপনার ব্যাংক। তো আমরা ব্যাংক উদ্বৃত্তটা এখানে নিয়ে আসব। তো ব্যাংক উদ্বৃত্তটা আপনি কিভাবে বের করবেন? আপনি এখানে ডেবিট পাশে যে ব্যাংক অ্যাকাউন্ট ছিল, যেমন আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, 5,50,000 টাকা আমাদের ডেবিট দিকে ছিল। এরপর আমাদের ব্যাংকের ক্রেডিট পাশে ছিল 1,10,000 টাকা। এই 1,10,000 টাকা আপনি এখানে বসিয়ে দিবেন। এরপরে ক্রেডিট পাশে আরেকটা জিনিস ছিল, সেটি হচ্ছে আপনার 24,000 টাকা ব্যাংক চার্জ যেটা দিয়েছিলাম, সেটা হচ্ছে ব্যাংক হিসাবটা ছিল আমাদের তখন ক্রেডিট পাশে 24,000 টাকা। যখন আপনি সবকিছু যোগ বিয়োগ করে ফেলবেন তখন আমাদের এখানে কত আসে দেখেন। আচ্ছা, এখানে আসবে আমাদের 4,16,000 টাকা। এই 4,16,000 টাকা আপনি এখানে বসিয়ে দিবেন। এটি হচ্ছে আমাদের এখানে চলতি সম্পদের পরিমাণ। এরপর আমাদের এখানে আরেকটা জিনিস আছে, সেটি হচ্ছে অসমন্বিত ব্যয়। অসমন্বিত ব্যয়, এটা আপনি এখানে লিখে নেবেন। এখানে আমাদের যেগুলো আসে সেটা হচ্ছে শেয়ার অবহার বা শেয়ার বাট্টা, তারপর হচ্ছে আমাদের ব্যাংক চার্জ, প্রাথমিক খরচ, এগুলো আমাদের এখানে চলে আসে। আজকের অঙ্কে আমাদের এখানে আছে ব্যাংক চার্জ, তো আমরা এখানে ব্যাংক চার্জটা নিয়ে আসবো। শুধুমাত্র একটি আছে যেহেতু, সেজন্য টাকাটাকে আমরা একদম থার্ড কলামে লিখে নিব 24,000 টাকা। তাহলে আমাদের এখানে যোগ করলে দেখবেন আসবে এখানে 4,40,000 টাকা। দেখেন আমাদের কিন্তু আর কোনো কিছু যেহেতু নেই, এটা হচ্ছে আমাদের জন্য মোট সম্পদ। মোট সম্পদ, তো আমরা মোট সম্পদের পরিমাণ এখানে পেয়ে গিয়েছি। এরপর আমাদের এখানে একটি হেডিং করতে হবে, সেটি হচ্ছে দায় ও শেয়ার হোল্ডারদের শর্ত, অথবা আপনি এখানে লিখতে পারেন শেয়ার হোল্ডারদের শর্ত ও দায় সমূহ, এটি লিখতে পারেন দায় ও শেয়ার হোল্ডারদের শর্ত, এটি হেডিং করে নেবেন আপনারা অবশ্যই। হেডিং করার পরে এখানে প্রথমে যেটি আসবে সেটি হচ্ছে অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন বলতে বোঝানো হচ্ছে কোম্পানি নিবন্ধন হচ্ছে কত টাকা করে, প্রত্যেকটা কতগুলো শেয়ার নিয়ে নিবন্ধিত হয়েছে, অনুমোদিত মূলধন আপনি এখানে লিখে ফেলবেন। তো অনুমোদিত মূলধন এখানে অবশ্যই এখানে হেডিং না দিলেও হবে, দাগ দিবেন না, শুধু ইয়ে করবেন। তো লিখবেন এখানে প্রতিটি 10 টাকা মূল্যের কত হাজার শেয়ার নিয়ে কোম্পানি নিবন্ধিত হয়? কোম্পানি 50,000, এখানে দেখেন আপনারা বলছে যে কোম্পানি প্রতিটি 10 টাকা মূল্যের 50,000 শেয়ারে বিভক্ত ছিল। তো 50,000 শেয়ার, এটা এখানে লিখে নিন। দেখেন অনুমোদিত হয় কত? প্রতিটি 10 টাকা মূল্যের 50,000 শেয়ার। তো কত টাকা আসবে এখানে? অবশ্যই 5 লক্ষ টাকা আসবে। এটাকে জাস্ট এখানে লিখে ক্লোজ করে ফেলবেন, এটা কোনো কাজ নেই, তবে লিখতে হবে এটাকে। এরপর এখানে একটা হেডিং করবেন আপনি, যে ইস্যুকৃত শেয়ার, ইস্যুকৃত বা বিলীকৃত, ইস্যুকৃত বা বিলীকৃত মূলধন, এটি এখানে লিখে নেবেন আপনি। ইস্যুকৃত বা বিলীকৃত মূলধন, এখানে হেডিং করার দরকার নেই। দেখেন এটি লেখার পর আপনি এখানে লিখবেন প্রতিটি, সেম উপরে কথাটা লিখে নেবেন, প্রতিটি
10 টাকা মূল্যের 40,000 শেয়ার। কোম্পানি কত হাজার শেয়ার ইস্যু করে? কোম্পানি 40,000 শেয়ার ইস্যু করে এবং 40,000 শেয়ার এসে জনসাধারণ নিকট বিলি করে। তো আমাদের এখানে আসবে 4 লক্ষ টাকা। এটাকে আপনি জাস্ট ক্লোজ করে ফেলবেন, এটাও কিন্তু এখানে কাজে আসবে না। এরপর আপনি এখানে আরেকটি হেডিং করবেন, সেটা হচ্ছে আদায়কৃত মূলধন। আদায়কৃত মূলধন। এই আদায়কৃত মূলধন এটা করার পরে লিখবেন এখানে প্রতিটি 10 টাকা মূল্যের